রাইট টু ফ্রিডম অফ স্পিচ যে কোথায় গিয়ে থেমে যেতে হবে সেটা আমরা জানি না। একটা রেসপন্সিবিলিটি তো আমার গভর্নমেন্ট চুজ করা। আমি ইলেকশন কমিশনার, আমার কাজ হচ্ছে ভারতবর্ষের যত নাগরিককে ইনক্লুসিভ আমাকে হতে হবে। আপনি যেহেতু ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটিস নিয়ে কথা বললেন, ফান্ডামেন্টাল রাইটস খুব ভালো জানি আমরা, সেটাও একটু মানে কতখানি লিমিট আছে সেটা আমরা জানি না। রাইট টু ফ্রিডম অফ স্পিচ যে কোথায় গিয়ে থেমে যেতে হবে সেটা আমরা জানি না, যার জন্য কোর্টকে বারবার মনে করিয়ে দিতে হয়। কিন্তু এখনই যে জিনিসটা আমরা দেখলাম, পার্টি পলিটিক্সে না ঢুকেই আমি কোর্টের ঐতে গিয়ে বলছি, একটা রেসপন্সিবিলিটি তো আমার গভর্নমেন্ট চুজ করা। ইলেকটোরাল প্রসেসে আমাকে পার্টিসিপেট করাতে হবে। সেইখানে সুপ্রিম কোর্টের চেয়ারে বসে স্যার একজন বলছে যে এবার নয় ভোটটা নাই দিলেন, পরের বার দেবেন। এটা উইথ ডিউ রেসপেক্ট, এটার ব্যাপারে বলতে হয় এটা আনফর্চুনেট স্টেটমেন্ট আমি শুনিনি। কারণ আমাদের এখানে যখন প্রথম যিনি চিফ ইলেকশন কমিশনার হয়েছিলেন তিনি একজন বাঙালি। তখন তো আইসিএসরা অনেকেই বাঙালি। তার নাম ছিল সুকুমার সেন। সুকুমার সেন তিনি অত্যন্ত একদম বিদগ্ধ আইসিএস ছিলেন এবং তাকেই নেহেরু তার সময় উনি অ্যাপয়েন্টেড হয়েছিলেন অ্যাজ চিফ ইলেকশন কমিশনার। আপনারা জানেন 47-এ ভারতবর্ষ স্বাধীনতা পায়, মন্ত্রী সভা হয়, কিন্তু উইদাউট ইলেকশন। এটা মানে দে হ্যাভ চোজন নেহেরু তার মতো করে ক্যাবিনেট সাজিয়েছিলেন, বিভিন্ন পার্টি থেকে নানা পার্টির লোককে নিয়ে চালিয়েছিলেন। এমনকি শ্যামাপ্রসাদ মুখার্জি ওয়াজ ইনিশিয়ালি মানে পার্ট অফ দ্যাট মিনিস্ট্রি, আম্বেদকর ছিলেন। তো এইটা যখন, কিন্তু আলটিমেটলি 50-এ যখন নিয়ে হলো, তারপরে প্রথম ইলেকশন যখন করা হবে, তখন সুকুমার বাবুকে বলেছিলেন, উনি একটু অধৈর্য হচ্ছিলেন যে হি ওয়াজ টেকিং সো মাচ টাইম যে এটাকে করতে। কারণ আপনারা জানেন যে 51-তে ইলেকশন শেষের দিকে হয়েছিল, 51-52-র মধ্যে ইলেকশন হয়েছিল। এই যে অনেকখানি 1-1.5 বছরের ওপর ধরে জানুয়ারি 26-এ হয়ে গেছে, তারপরে এত সময় লাগছে কেন? ওরাই ইমপেশেন্ট হচ্ছিলেন একটু। তা সুকুমার বাবু তখন ওকে বলেছিলেন যে দেখুন, আমি ইলেকশন কমিশনার, আমার কাজ হচ্ছে ভারতবর্ষের যত নাগরিককে ইনক্লুসিভ আমাকে হতে হবে। ইনক্লুসিভ যত বেশি করা যায়, স্বচ্ছভাবে তাদের প্রত্যেককে আমার ইলেকশন প্রসেস, এটা প্রথমবার এরা অনেকে ভোট দিচ্ছে। আগে জানেন যে ভোট দেওয়াটা খুব রেস্ট্রিক্টেড ছিল, সবাই ভোট দিতেন না, অর্থাৎ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ছিল না। এবারে হচ্ছে, সো আমাকে এদেরকে এটা একটা ট্রেনিংও হবে। তো যেটার কথা আপনি বলছিলেন যে গভর্নমেন্টও তাদেরকে প্রসেসে নিয়ে আসে, শেখায় কিছু। তো এইভাবে এই ট্রেনিংটার জন্য তা আমাদের যত পারি আমার লোককে নিতে হবে। তো এখনকার ব্যাপার হচ্ছে, এখন যত বেশি এক্সক্লুসিভ হতে হবে। এই আমরা দেখতে পেলাম যে এটাকে যে এক্সক্লুড করতে হবে, কিভাবে এক্সক্লুড করা হবে, এবং করতে করতে এমন জায়গায় এসছে যে আমাদের বাড়ির যে আমার গাড়ি চালায়, সে আমার ধর্মের সঙ্গে অন্য একটা ধর্মের সে মানুষ। তো তারা তো অনেকে বাদ গেছে, সেও বাদ গেল। শেষ পর্যন্ত সে ট্রাইব্যুনালেও গেল, ট্রাইব্যুনালেও তার সব কিছু নিয়ে নেওয়া হলো। তারপর বলা হলো যে এবারে ভোটটা দেবেন, তোমার হয়ে যাবে ভোটটা হয়ে গেলে। তাহলে এটা একটা এনফ্র্যাঞ্চাইজমেন্ট যে এতগুলো লোকের হলো, এটা তো এবং সেটা যদি সেটা কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অটোনমাস ইনস্টিটিউট করছে ইলেকশন কমিশন, তার জায়গায় আমাদের তো চেকস অ্যান্ড ব্যালেন্সেসের ব্যাপার আছে। ব্যালেন্স করবে তো, চেক করবে, ব্যালেন্স করবে তো সুপ্রিম কোর্ট, হায়েস্ট যেটা যায়। সেখান থেকে যদি এই কথাটা শুনি, তাহলে মনে হয় আর যাওয়ার কোথাও নেই। হ্যাঁ, সেটাই আপনি যেটা বললেন আনফর্চুনেট। কারণ আমি যেটা মানে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা ভাবি, যে আমাকে যদি ভোট না দিতে দেওয়া হতো, তাহলে কালকে আমি গভর্নমেন্টের কোনো পলিসির এগেনস্টে গিয়ে বলতে পারে সেই অধিকারটা আমি পেয়ে গেছি যে এই গভর্নমেন্ট তো আমি চুজ করিনি, আমি ভোট দিয়েছি, মাইনরিটিতে হেরে গেছি, মেজরিটি জিতেছে, সেটা কিন্তু আই হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য প্রসেস। এখানে তো তুমি আমাকে চুজই করতে দাওনি,
সো ওয়াই ডু আই হ্যাভ টু ফলো দিস গভর্নমেন্ট? এরকম একটা ন্যারেটিভের দিকে এগিয়ে যাচ্ছে হয়তো দেশ। না গেলে খুব ভালো হয়।